যাত্রীসহ বাস, বহু হতাহতের শঙ্কা। গণভোট ও দুদক সংস্কার প্রস্তাবে জামায়াতের তীব্র বিরোধিতা। এসএসসি পরীক্ষার বিষয় কমানোর কথা ভাবছে সরকার। গভীর শ্রদ্ধায় গণহত্যা দিবস পালন। মোরেলগঞ্জে সূর্যমুখীর বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি। মুসলিম দেশগুলোকে নিয়ে সামরিক জোট গঠনের ডাক ইরানের। এশিয়া কাপ আর্চারির ফাইনালে উঠে রূপা নিশ্চিত করলো বাংলাদেশ। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। রাজবাড়ীর দৌলদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীসহ একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল বাসটি উদ্ধারে কাজ শুরু করেছে। আজ বিকেল 5:15টার দিকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় পড়ে যায়। বাসটিতে 50 থেকে 60 জন যাত্রী ছিলেন। 5-7 জন সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হন। বাসটি পড়ে যাওয়ায় অন্তত 1 ঘন্টা পর উদ্ধার অভিযান শুরু হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাসে আটকে পড়াদের স্বজনরা। ডুবুরি দলের সদস্যরা জানিয়েছেন বাসটি একেবারেই নিচে আছে, যে কারণে বাসটির দরজা ও জানালা ভেঙে তারা ভেতরে ঢুকতে পারছেন না, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। বাসটি কুষ্টিয়া থেকে ছেড়ে এসেছিল। অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা 133টি অধ্যাদেশ পর্যালোচনা নিয়ে সংসদীয় কমিটির বৈঠকে বেশ কিছু প্রস্তাবের বিরোধিতা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিশেষ করে দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত সংশোধনী এবং গণভোট বিল রহিতের সরকারি প্রস্তাবের প্রতি তীব্র আপত্তি দিয়েছে দলটি। আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। এ সময় তার সঙ্গে নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান সহ দলের নির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। রফিকুল ইসলাম খান বলেন, 2 দিন ব্যাপী আলোচনায় 133টি অধ্যাদেশের মধ্যে প্রায় 115টি বিষয়ে ঐকমত্য হয়েছে, তবে 18 থেকে 20টি গুরুত্বপূর্ণ বিষয়ে মতভেদ রয়েছে। এর মধ্যে গণভোট বিল বাতিলের প্রস্তাবকে জুলাই অভ্যুত্থানের চেতনার পরিপন্থী উল্লেখ করে এর বিরোধিতা করা হয়েছে। দুদক সংশোধনী প্রসঙ্গে তিনি বলেন, আগে দুদক চেয়ারম্যান নিয়োগে একটি সার্চ কমিটি ছিল। নতুন প্রস্তাবে সেই ব্যবস্থা বাতিল করে সরাসরি নিয়োগের ক্ষমতা সরকারের হাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। একইভাবে পুলিশের কমিশনার ও আইজিপি নিয়োগেও পেশাদারিত্বের পরিবর্তে সরকারের পছন্দকে প্রাধান্য দেওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি মন্তব্য করেন। সংসদের সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতা প্রসঙ্গে তিনি বলেন, অতীতে 2/3 সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে নানা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সবসময় জনগণের জন্য কল্যাণকর হয়নি। জনগণের স্বার্থবিরোধী কোনো প্রস্তাবে তাদের দল সমর্থন দেবে না। আগামী বছর অর্থাৎ 2027 সাল থেকে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার বিষয় সংখ্যা কমানোর বিষয়ে ভাবছে সরকার। আজ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন এ নিয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করেছেন, তবে এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি গণমাধ্যমকে জানান, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে মন্ত্রী ব্রিফ করবেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকেও জানানো হবে। মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবেই জানাবে। এছাড়া সভায় সব বোর্ডের এসএসসি ও এসএসসি পরীক্ষা একই প্রশ্নে নেওয়া যায় কিনা তা নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও তুলে ধরেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরের সাংস্কৃতিক সংগঠন সমূহ আজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। জাতীয় সঙ্গীতের মাধ্যমে টাউন হলের রওশন আলী মঞ্চে বিকেলে অনুষ্ঠান শুরু হয়। গান, কবিতা, নৃত্যের সমারোহে সাজানো অনুষ্ঠান শেষে ভয়াল 25শে মার্চ গণহত্যা দিবসে স্বাধীনতা যুদ্ধের শহীদদের সম্মানে আলোক প্রজ্বলন করা হয়। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এই সমবেত সঙ্গীতের সাথে আলোক প্রজ্বলনে অংশ নেয় সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। প্রতিনিধি রায়হান জনি জানিয়েছে, গণহত্যা দিবস উপলক্ষে যশোরের কেশবপুরে গভীর শ্রদ্ধা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দীপশিখা প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে। আজ সন্ধ্যায় কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
আবহাওয়া অনুকূলে থাকায় মোরেলগঞ্জে সূর্যমুখীর বাম্পার ফলনে হাসছে কৃষকের মুখ। উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় 135 হেক্টর জমিতে চাষ হওয়া সূর্যমুখীর হলুদ ফুলে ভরে উঠেছে মাঠের পর মাঠ। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, পানগুছি নদীর তীরবর্তী কাঁঠালতলা গ্রামে সবচেয়ে বেশি চাষ হয়েছে এই ফসল। এক সময় পতিত পড়ে থাকা জমিতেই এখন লাভের আশা দেখছেন কৃষকরা। কৃষক আলমগীর শেখ জানিয়েছেন, স্বল্প খরচে সূর্যমুখী চাষ করে ভালো লাভের সম্ভাবনা তৈরি হয়েছে। কৃষি বিভাগ বলছে, আবহাওয়া অনুকূল ও সরকারি প্রণোদনার কারণে পোকামাকড়ের আক্রমণ কম হয়েছে, ফলে ফলনও হয়েছে আশা অনুরূপ। কৃষকদের মতে সূর্যমুখী থেকে উৎপাদিত ভেজাল মুক্ত তেল নিজেদের চাহিদা মিটিয়ে বাজারজাত করাও সম্ভব হবে। এতে যেমন তেলের সংকট কমবে, তেমনি বাড়বে কৃষকের আয়। যশোর সম্মিলনী স্কুল এসএসসি 89 ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। ব্যাচের বন্ধুদের পেয়ে দীর্ঘদিন পর সকলে আনন্দায় মেতে ওঠেন। আগামীতে এই আয়োজন বৃহৎ পরিসরে হবে বলেও সিদ্ধান্ত নেন উপস্থিত ডাক্তার মেহেদী হাসান, অধ্যাপক আহসানুল কবির লিটন, রায়হান সিদ্দিকী প্রবাল, আশরাফুজ্জামান মিঠু সহ অন্যরা। আন্তর্জাতিক সংবাদ। মুসলিম দেশগুলোকে নিয়ে সামরিক জোট গঠনের ডাক দিয়েছে ইরান। দেশটি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক দেশগুলোকে একটি নিরাপত্তা ও সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে স্পষ্টভাবে বাইরে রাখার প্রস্তাব করা হয়েছে। আজ ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাগরি আরব ও ইসলামী বিশ্বের উদ্দেশ্যে দেওয়া ভিডিও বার্তায় বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপস্থিতি ছাড়া এটি নিরাপত্তা জোট গঠনের সময় এসেছে। তিনি ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েল আগ্রাসনকে একটি নতুন পর্যায় হিসেবে বর্ণনা করেন এবং বলেন যে ইরান ইসলামী উম্মাহকে রক্ষায় অগ্রভাগে রয়েছে। তিনি বহিরাগত শক্তির উপর নির্ভর না করার এবং কোরআনের শিক্ষার দিকে ফিরে আসার প্রয়োজনীয়তার উপরও জোর দিয়ে বলেন, আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য দূরের কোনো জাতির প্রয়োজন নেই। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। জমজমাট লড়াইয়ে ভুটানকে হারিয়ে এশিয়া কাপ আর্চারির কম্পাউন্ড পুরুষ বিভাগের ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালের এই জয়ে রূপার পদকও নিশ্চিত হয়ে গেছে লাল সবুজের প্রতিনিধিদের। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টের কম্পাউন্ড পুরুষ দল বিভাগের সেমিফাইনালে আজ ভুটানকে 232/228 স্কোরে হারায় বাংলাদেশ। দলের হয়ে খেলেন হিমু বাছার, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদ। সোনার পদকের লড়াইয়ে ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভারতকে হারিয়ে ফাইনালে উঠে এসেছে ভিয়েতনাম। ফাইনালে তাদের কাছে বাংলাদেশ যদি হেরেও যায়, তবুও রূপার পদক পাবে। দর্শক, এ ছিল আজকে রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।